সো আজকে আমরা একেবারে বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাসটা স্টার্ট করি, which is titled as introduction to switch gear. তো আসলে সুইচ গিয়ারটাকে আসলে অনেক সময় পাওয়ার সিস্টেম প্রোটেকশন হিসেবেও দেওয়া হয়, বা সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন অনেক সময় একসঙ্গে বলা হয়, বা সুইচ গিয়ার বলতে আসলে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য যা যা দরকার সেগুলো আসলে সুইচ গিয়ারের মধ্যে ইনক্লুড হয়। তো পাওয়ার সিস্টেম সম্পর্কে তোমরা অলরেডি জানো। পাওয়ার সিস্টেম সিম্পলি এটা হচ্ছে যে তোমার মডার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে কমপ্লেক্স এবং কস্টলি নেটওয়ার্ক যদি থাকে তাহলে সেটা হচ্ছে তোমার পাওয়ার সিস্টেম। হ্যাঁ, এবং সবচেয়ে ফাস্ট নেটওয়ার্কও এটাকে বলা হয়। পাওয়ার সিস্টেমকে আসলে তিনটা মেইন সেকশনে ডিভাইডেড করা হয়, একটা জেনারেশন সেকশন, ট্রান্সমিশন সেকশন, ডিস্ট্রিবিউশন সেকশন। সো অলরেডি তোমরা এটা জানো। জেনারেশন সেকশন বলতে আসলে বোঝানো হয় যে এটা আসলে জেনারেলি যেখানে আসলে পাওয়ারটা জেনারেট করা হয় এটা রিনিউয়েবল বেস জেনারেশন হইতে পারে, আবার হচ্ছে তোমার থার্মাল বেসড হইতে পারে, বা আদার্স গ্যাস টারবাইন বেসড আছে সেগুলো হইতে পারে। মোট কথা পাওয়ার যেখানে জেনারেট করা হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি নেমড অ্যাজ জেনারেশন স্টেশন। বাট এটা আসলে তোমার ডিস্ট্রিবিউশন জেনারেশন ছাড়া এটা জেনারেশন আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড জেনারেশন, আর আরেকটা হচ্ছে যে তোমার সেন্ট্রাল জেনারেশন মিনস এটা আসলে মিন করে হচ্ছে যে পাওয়ার স্টেশন গুলা। এই পাওয়ার স্টেশন গুলা ডিফারেন্ট ক্যাটাগরির হতে পারে। আই হোপ তোমরা এই সেমিস্টারে পাওয়ার স্টেশন কোর্স করতেছো, সো ইউ উইল হ্যাভ এ লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ পাওয়ার স্টেশনস, কিভাবে পাওয়ার আমরা ডিফারেন্ট টাইপস অফ জেনারেশন ফ্যাসিলিটিস আমরা জেনারেট করি। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড জেনারেশন বলতে আসলে মেইনলি বোঝানো হয় যে তোমাদের ডিস্ট্রিবিউশন এন্ডে যদি আসলে কোনো পাওয়ার জেনারেট করা হয় এবং সেটা যদি আসলে গ্রিডের মাধ্যমে ফিডব্যাক করা হয় তাহলে সেটাকে ডিস্ট্রিবিউটেড জেনারেশন হিসেবে নাম দেওয়া হয়। ওকে, তো এটা রিনিউয়েবল বেসড হতে পারে, এটা ছোট ছোট ডিজেল বেসড কোনো স্মল জেনারেটর হইতে পারে। ওকে, সো আমরা সেদিকে যাব না, বাট আমি তোমাদেরকে এমনি জেনারেলের জন্য বললাম যে জেনারেশন ক্যান বি ইদার পাওয়ার স্টেশন বেসড অথবা ডিস্ট্রিবিউটেড জেনারেশন বেসড। তো ডিস্ট্রিবিউটেড জেনারেশন বেসড নাম আসছে কারণ এটা আসলে ডিস্ট্রিবিউশন এন্ডে থাকে জেনারেলি। এরপরে আসলে তোমার ট্রান্সমিশন নেটওয়ার্কের কাজটা হচ্ছে যে অফেন এটা এটা দেওয়া হয় যে ধরো তোমার জেনারেটিং স্টেশন গুলা এটা এটা তোমার হচ্ছে যে লোড সেন্টার থেকে অনেক দূরে থাকে আর কি। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তুমি স্টাবলিশ করবা বা বিল্ড করবা, তো অবভিয়াসলি এটা ঢাকা সিটির মধ্যে তো তুমি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বসাবে না, বিকজ অফ সিটি পারপাস। যদিও এখানে আরো অনেক রিকোয়ারমেন্টস আছে সাইট সিলেকশনের জন্য, লাইক তোমার অ্যাভেলেবিলিটি অফ দ্য ওয়াটার থাকতে হবে, তুমি যে মেইন ফুয়েলটা ইউজ করবা পাওয়ার পাওয়ার স্টেশনে পাওয়ারটাকে জেনারেট করার জন্য সেটা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস থাকতে হবে। তো এরকম অনেক ক্রাইটেরিয়া থাকতে হবে, তারপর তোমার ল্যান্ডের খরচ থাকতে হবে, এবং পাশাপাশি তোমার সেফটি পারপাসে থাকতে হবে যে ইন কেস অফ এনি ডিস্টারবেন্সেস বা কোনো ধরনের যদি আসলে খুব ডিজাস্টারাস একটা এনভায়রনমেন্ট ঘটে তাহলে সেটা তোমার আহ আশেপাশের যে লাইফ সাইকেল গুলো আছে, আই মিন মানুষ বা আদার্স পশু পাখি যেগুলো আছে সেগুলোর উপর আসলে কি ধরনের হ্যাম্পার করবে, তো সবকিছু মিলিয়ে আসলে তোমার হচ্ছে যে এই পাওয়ার স্টেশন গুলার সাইট সিলেকশন করা হয়। বাট নর্মালি শুধুমাত্র গ্যাস বেস পাওয়ার স্টেশন গুলো এটা হচ্ছে লোড সেন্টারের খুব কাছাকাছি থাকে, স্মল স্কেলে। বাট আদারওয়াইজ থার্মাল বা নিউক্লিয়ার যেটাই বলো না কেন এগুলা নর্মালি তোমরা দেখবা, বা কোল বেস যদি পাওয়ার স্টেশন এটা নর্মালি লোড সেন্টার থেকে অনেক দূরে থাকে। স্বাভাবিকভাবেই তোমার অ্যাভেলেবিলিটি ওয়ার এবং ফুয়েল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এবং সেফটি পারপাসের জন্য লোড সেন্টার থেকে অনেক দূরে থাকে। লোড সেন্টার মানে আসলে তোমার কোথায় পাওয়ারটা দরকার সেটা আমরা মেইন করতেছি, বা মেইন মেইন গ্রুপ অফ কনজিউমার আসলে কোন জায়গাটা থেকে থাকে সেটাকে আসলে আমরা লোড সেন্টার বলতেছি। তো অফেন দেখা যাচ্ছে যে এটা অনেক দূরে থাকার কারণে তো তোমাকে তো পাওয়ারটা ক্যারি করতে হবে। এই যে ধরো তোমার হচ্ছে যে ধরো তোমার একটা পাওয়ার স্টেশন এটা তোমার লোড সেন্টার থেকে 1000 কিলোমিটার দূরে থাকে। 1000 কিলোমিটার দূরে যদি আসলে তোমার কোনো পাওয়ার স্টেশন থাকে তো সেটা আসলে তোমার এই পাওয়ারটা ক্যারি করতে হবে আপ টু দিস 1000 কিলোমিটার। তো সেটার জন্য আসলে তোমার একটা ট্রান্সমিশন নেটওয়ার্ক দরকার। এটা তোমার একটা হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ বা আল্ট্রা হাই ভোল্টেজ নেটওয়ার্কটাকে আমরা আসলে ট্রান্সমিশন নেটওয়ার্ক বলি। তোমাদের ইকবাল হোসেন কি আমি জানি না, ও বারবার ঢোকার জন্য জয়েন করতেছে, ওর নেটওয়ার্কের সমস্যা, বাট এতটুকু বুঝতে পারতেছে না। আপনি ইনফর্ম করো যে ভালো নেটওয়ার্কে আসছে। দেন হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হচ্ছে যে নর্মালি আমরা পাওয়ারটা ক্যারি করি খুব হাই ভোল্টেজ লেভেলে। এটা 132 কেভি আমাদের দেশে হচ্ছে তোমার সাধারণত
আমার জানা মতে 3টা ভোল্টেজ লাইন এখন বা হাই ভোল্টেজ লাইন আছে, 132 কেভি, 230 কেভি, আর একটা হচ্ছে তোমার 400 কেভি সাইকেল আছে। তো এত হাই ভোল্টেজে তোমরা অলরেডি জানো যে এই হাই ভোল্টেজে পাওয়ারটাকে আসলে কেন আমরা ক্যারি করি, সো টু রিডিউস দা কারেন্ট ফ্লো, যেন আমার আসলে তোমার ভোল্টেজ ড্রপটা কম হয়, প্লাস পাশাপাশি কারেন্টের ভ্যালুটা কম হয়, সো দ্যাট দ্য পাওয়ার ক্যান বি ট্রান্সফার্ড ইন দ্য লং ডিস্টেন্স ওয়ে। তো আসলে আমরা ডিস্ট্রিবিউশন এন্ডের আমরা যদি আমাদের একেবারে মেইন গ্রুপ অফ কনজিউমার, আই মিন যারা রেসিডেন্সিয়াল কনজিউমার বা আমরা যারা আছি তাদের কথা যদি চিন্তা করি, তো আমাদের ভোল্টেজ লেভেল দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রসপেক্টিভ এটা 234। সো ইভেনচুয়ালি 2,30,000 ভোল্ট তো তুমি আসলে এই কাস্টমারকে ফিট করতে পারবা না, তাই না? তো তখন দেখা যাচ্ছে যে তোমার একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দরকার হবে, যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে তোমরা আসলে এই হাই ভোল্টেজ পাওয়ারটাকে কিছুটা অল্প ভোল্টেজে কনভার্ট করে তোমরা পরবর্তীতে যে তোমার ডিফারেন্ট গ্রুপ অফ কনজিউমার আছে সেখানে তোমরা ট্রান্সমিট করবা। সো এটা এগেইন ডিপেন্ড করবে যে তোমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কেমন হবে, ডিপেন্ড করবে তোমার কনজিউমাররা কেমন, তাদের উপরে বা তাদের ভোল্টেজ লেভেলের উপরে। যদি ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হয় তাহলে হয়তো 11 কেবি বা আপ টু 33 কেবি, বা ইন সাম কেসেস 66 কেবি। আই মিন তোমার একটা ইন্ডাস্ট্রি যদি অনেক বড় বড় মোটর থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার 66 কেবি পর্যন্ত হয়তো তোমার ভোল্টেজ লেভেল এখানে সাপ্লাই দেওয়া লাগতে পারে। সো সেটাকে আসলে আমরা ভোল্ট ডিস্ট্রিবিউশন লেভেলেই ধরবো। বা ধরো একটু মিডিয়াম লেভেল যদি হয় তাহলে হয়তো তোমার 33 কেবি ভোল্টেজ রিকোয়ারমেন্ট লাগে ফর দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি। তো সেটার জন্য তোমার ডিস্ট্রিবিউশন লাইনের ক্যাপাবিলিটি 33 কেবি হবে। তার থেকে যদি একটু ছোট হয় হয়তো সেটা 11 কেবি হবে। আর রেসিডেন্সিয়াল কনজিউমার যদি হয় তাহলে সেটা 0.4 কেবি বা হচ্ছে তোমার 230 ভোল্ট। এটাকে আমরা আসলে তোমার ডিস্ট্রিবিউশন লেভেল বলি। তো এই 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 ট্রান্সমিশন নেটওয়ার্ক থেকে পরবর্তী স্টেপে তোমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে এসে পাওয়ারটাকে বা ভোল্টেজ লেভেলটাকে একটু স্টেপ ডাউন করে কম ভোল্টেজে তোমার টু ফুলফিল দ্য নিড অফ দ্য পার্টিকুলার কনজিউমার, এটা করার পরে তোমাকে আসলে সেটা করতে হবে আর কি। সো এই হচ্ছে তোমার 3টা আসলে মেইন সেকশন। পাওয়ার সিস্টেমে 3টা সেকশন কমপ্লিট করার পরে দেন হচ্ছে যে তুমি পাওয়ারটা আসলে জেনারেশন স্টেশন থেকে আপ টু তোমার কনজিউমার পর্যন্ত পৌঁছাইতে পারো। ঠিক আছে, আমি একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আমি আসতেছি। ওকে, কাজ আছে। মেইন হোয়াইল তোমরা দেখো, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত কোশ্চেনটা রেডি করে রাখো, আমি 5 মিনিট পরে এসে আমি অ্যান্সার দিচ্ছি। তো আপ টু এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। না স্যার। এখন পাওয়ার সিস্টেম প্রোটেকশনে আসলে নেসেসিটি কি? তো নেসেসিটি এটা সিম্পলি তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে এত হিউজ বড় একটা নেটওয়ার্ক, এখানে হিউজ পরিমাণ আসলে মানি ইনভলভ থাকে। তো যে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন বা যে কোনো আনসার্টেনিটিতে তোমার হচ্ছে ইকুইপমেন্ট বা যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেই পাওয়ার সিস্টেমে যে অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেগুলোকে সেফ রাখতে হবে। সিম্পল হিসাব, লাইক ধরো তোমার যেমন একটা সিম্পল এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ধরো একটা তোমার একটা ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের সাথে ধরো একটা তোমার ট্রান্সফরমার আছে। ওকে, তো ধরো এই ট্রান্সফরমারের দাম ধরো তোমার 5 কোটি টাকা ফর এক্সাম্পল। ওকে, তো এখন এখানে হঠাৎ করে একটা লাইটনিং স্ট্রাইক করলো। তো তুমি যদি আসলে এখানে কোনো প্রোটেক্টিভ মেজার না নাও তাহলে প্রবলেম যেটা হবে যে লাইটনিং স্ট্রাইক করা মাত্র যদি তোমার কোনো প্রোটেক্টিভ ডিভাইস না থাকে তাহলে তোমার ট্রান্সফরমারটা নষ্ট হবে, ট্রান্সমিশন লাইনের পাশাপাশি তোমার ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যাওয়ার একটা হিউজ প্রবাবিলিটি থাকে। তো এটা যদি আসলে নষ্ট হয় তাহলে তোমার 5 কোটি টাকা গেল। এরকম আসলে এই পাওয়ার সিস্টেম, বড় পাওয়ার সিস্টেমে হিউজ পরিমাণ মানি ইনভলভ থাকে। তো তুমি এগুলাকে আসলে কখনো একটা আনসার্টেনিটির মধ্যে রাখতে পারবে না যে কপালে থাকলে এটা বেঁচে যাবে, কপালে না থাকলে এটা যাবে, এরকম রাখা যাবে না। এই জন্য আসলে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের গুরুত্বটা অনেক, কারণ পাওয়ার সিস্টেমের একটা সিঙ্গেল পয়েন্টকে আসলে আনপ্রোটেক্টেড রাখা হয় না। সেটা তোমার 500 কোটি টাকা দামের জেনারেটরই হোক আর তোমার 5 টাকা দামের একটা লাইটই হোক না কেন, এভরি সিঙ্গেল পয়েন্ট ইন এ পাওয়ার সিস্টেম মাস্ট বি প্রোটেক্টেড, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তুমি কোনো কিছু আনপ্রোটেক্টেড রাখতে পারবে না। কথা কি বোঝা গেছে? সো এই সেন্সে আসলে তোমার পাওয়ার সিস্টেম প্রোটেকশনের গুরুত্বটা অনেক, কারণ তুমি যে কোনো পাওয়ার সিস্টেমে যাও না কেন প্রত্যেকটা পাওয়ার সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টই আসলে তোমাদের প্রোটেক্টেড রাখতে হয়। ক্লিয়ার কথাটা? কথা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার। এখন সুইচ গিয়ার বলতে আসলে আমরা কি বুঝি, চলো আমরা সেটা একটু দেখি।
সুইচ গিয়ার হচ্ছে একটা জেনারেল টার্ম। এই জেনারেল টার্মটা দিয়ে আসলে যেটা করা হয় যে শুধুমাত্র পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য যে যে ইকুইপমেন্ট গুলো অ্যাসোসিয়েটেড, সেই ইকুইপমেন্ট গুলাকে আসলে একটা কমন টার্ম দিয়ে আমরা এক্সপ্রেস করি। সেই টার্মটা হচ্ছে তোমার সুইচ গিয়ার। সুইচ গিয়ার যখনই তুমি বলবা, যখনই শুনবা, তখনই তুমি এক ধাক্কায় বুঝে নিবা যে এটা আসলে এই ইকুইপমেন্টটা বা এই অ্যাপ্লায়েন্সেসটা আসলে তোমার পাওয়ার সিস্টেম প্রোটেকশনের কাজে ইউজ হচ্ছে। ঠিক আছে? সো সেটা সিটি হইতে পারে, পিটি হইতে পারে, ফিউজ, রিলে, সার্কিট ব্রেকার, লাইটনিং অ্যারেস্টার, আইসোলেটর, এনিথিং, any equipment that deals with power system protection is simply falls in the category of the switch gear. Okay, প্রোটেকশনের কাজ করে এরকম যে কোনো ইকুইপমেন্টকে আসলে আমরা সুইচ গিয়ারের মধ্যে ফেলে দিব। ক্লিয়ার কথাটা? কথা কি বুঝছো নাকি বোঝো নাই? যেমন ধরো, জি স্যার, বুঝতে পারছি। ফর এক্সাম্পল তোমার এখানে একটা ট্রান্সফরমার আছে। ওকে, তো এই ট্রান্সফরমারের সাথে ধরো তোমার কিছু পটেনশিয়াল ট্রান্সফরমার আছে, যেগুলো আসলে তোমার ইনফরমেশন গুলো একটা রিলের মধ্যে দিবে। সেই রিলেটা আবার হচ্ছে তোমার সার্কিট ব্রেকারকে অপারেট করবে। প্রসেসটা এরকম, আমি দেখাবো তোমাদেরকে এগুলা। তো এই যে তোমার ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমারটা কিন্তু আসলে পাওয়ার সিস্টেম প্রোটেকশনে কোনো কাজ করতেছে না, যেটাকে আমরা পাওয়ার ট্রান্সফরমার বলি আর কি। ধরো তোমার ওই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হোক বা ট্রান্সমিশন ট্রান্সফরমার হোক বা সাবস্টেশন ট্রান্সফরমার হোক, যেটাই হোক না কেন, এই ট্রান্সফরমারটা কিন্তু আসলে পাওয়ার সিস্টেম প্রোটেকশনে কোনো কাজ করতেছে না। ওকে, কিন্তু এই ট্রান্সফরমারকে প্রোটেকশন দেওয়ার জন্য তোমার যে রিলে বা সার্কিট ব্রেকার আছে, সেখানে যে নেসেসারি ইনফরমেশন গুলা ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমারের থ্রু থেকে আসতেছে, লাইক সিটি হইতে পারে, পিটি হইতে পারে, এই ট্রান্সফরমার গুলাকে আমরা সুইচ গিয়ার বলবো, কারণ এই ট্রান্সফরমার গুলো আসলে তোমার পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য কাজ করতেছে। তো এগুলাকে আমরা ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার বলি। নর্মালি ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার গুলা বেশিরভাগ সময় এটা পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্যই কাজ করা হয়। আর পাওয়ার ট্রান্সফরমার গুলোর পারপাস তো তোমরা জানোই, ক্যান স্টেপ আপ অর স্টেপ ডাউন দ্য ভোল্টেজ লেভেল। ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক পার্থক্য, যে যে কোনো ইকুইপমেন্টই তোমরা সুইচ গিয়ারের মধ্যে ফেলতে পারবে না। পাওয়ার সিস্টেমের যে পার্টিকুলার অ্যাপ্লায়েন্সেস বা যে ইকুইপমেন্ট গুলা, যেগুলো আসলে তোমার শুধুমাত্র ফল্ট বা অ্যাবনর্মাল সিচুয়েশন ডিল করে, আমরা এখানে ফল্ট লিখছি, বাট এটা আসলে যে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন হবে, সেটা ওভারলোড হইতে পারে, সেটা শর্ট সার্কিট হইতে পারে, যে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনকে ডিল করে এরকম যদি কোনো ডিভাইস আসলে কাজ করে, তাহলে সেগুলোকে আমরা এই কমন গোত্রের মধ্যে ফেলি বা কমন টার্মটা দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে তোমার সুইচ গিয়ার। ঠিক আছে কথা? জি স্যার। সুইচ গিয়ারের সঙ্গে বেসিক ইকুইপমেন্ট গুলোর কথা বুঝতে পারছো? যেমন একটা জেনারেটর কিন্তু সুইচ গিয়ারের মধ্যে পড়বে না, কিন্তু একটা জেনারেটরকে প্রোটেকশন দেওয়ার জন্য ধরো যে ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার বা সেখানে যে আইসোলেটর বা সেখানে যে সার্কিট ব্রেকার বা সেখানে যে রিলে, সেগুলো যখন তোমরা ইউজ করবে সেগুলো সুইচ গিয়ারের মধ্যে পড়বে। ঠিক আছে? জি স্যার। তাহলে সুইচ গিয়ারটা কি ক্লিয়ার তোমাদের? সুইচ গিয়ার বলতে আমরা কি বুঝি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। কনফার্ম? জি স্যার। ফাংশন অফ সুইচ গিয়ার দেখো, ফাংশন অফ সুইচ গিয়ার যেটা বললাম যে বেসিক ফাংশন হচ্ছে যে তোমার প্রোটেকশন প্রোভাইড করা। মেইনলি যে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন যদি থাকে, তাহলে ফার্স্ট কাজ যেটা হয় যে তোমার অ্যাপ্লায়েন্সেস গুলাকে আইসোলেট করে দেওয়া ফ্রম দ্য ফল্টি সেকশন। এটি আসলে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের বা সুইচ গিয়ারের মেইন প্রোটেকশন। সো সেটা এখানে বলছে যে এটা তোমার ইলেকট্রিক্যাল মেশিনস এবং অ্যাপ্লায়েন্সেস গুলাকে তোমার প্রোটেক্ট করে, এটা আইসোলেশন প্রোভাইড করে, যেটা আসলে তোমার আহ, আহ, যে তোমার এটা সিস্টেম যেটা এনার্জাইজড অবস্থায় থাকে, সেখান থেকে তোমার মেইন অ্যাপ্লায়েন্সেস গুলাকে এটা আইসোলেশন প্রোভাইড করে, যেন মেইন অ্যাপ্লায়েন্সেস গুলার কোনো প্রবলেম না হয়। লাইক একটা এক্সাম্পল যেটা দিলাম, যে ধরো একটা একটা জেনারেটর। ওকে, একটা জেনারেটর এখানে ধরো তোমার একটা বাসের সঙ্গে কানেক্টেড আছে। তো এটা অবভিয়াসলি তোমরা যেটা দেখবা যে এটা আসলে কোনো একটা সার্কিট ব্রেকারের থ্রু থেকে তারপরে তোমার বাসের সঙ্গে কানেক্টেড আছে। তো এই বাসে যদি কোনো কারণে একটা ফল্ট হয়, তাহলে তোমার মেইন কাজটা যেটা আসে, এই সার্কিট ব্রেকারটা এটা ওপেন হয়ে যায়, এটা ওপেন হয়ে গিয়ে জেনারেটরটাকে তোমার আইসোলেট করে ফেলে, এটাকে আইসোলেট করে ফেলে। এটা আইসোলেট করার উদ্দেশ্য হচ্ছে যে যেখানে যেহেতু একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আসছে, তোমার এই মেশিনটা বা তোমার এই জেনারেটরটা যেন এই অ্যাবনর্মাল সিচুয়েশন থেকে সেফ থাকে। কারণ যে কোনো একটা ফল্ট ইনভলভ হওয়া মানে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। তো হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করলে দেখবা যে ইকুইপমেন্ট গুলা তোমার
অনেক সময় তার থার্মাল লিমিট ক্রস করে ফেলে, যতটুকু সে হ্যান্ডেল করতে পারতো থার্মাল লিমিটটা, এবং অনেক সময় তোমার তার যে ভিতরে যে উইন্ডিং গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেটাকে প্রোটেক্ট করার জন্য আইসোলেশন প্রোভাইড করা হয়, এটা একটা কথা। আর আরেকটা পয়েন্ট এখানে বলছে যে ইট ইনহ্যান্স সিস্টেম অ্যাবিলিটি বাই অ্যালোয়িং মোর দ্যান ওয়ান সোর্স টু দ্য লোড। এটা মানে হচ্ছে যে আমাদের আসলে তোমার গ্রিড সিস্টেমটা আসলে তোমার দুই ধরনের গ্রিড হয় আর কি। হ্যাঁ, লাইক আমি তোমাদেরকে দেখাই, এগুলো তোমরা পাওয়ার স্টেশনে পড়বা। একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড গ্রিড, আরেকটা হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড গ্রিড। তো ডিস্ট্রিবিউটেড গ্রিড মানে হচ্ছে যে তুমি একটা জোন তাকে ডিভাইডেড করে দিচ্ছ, যে এটা ধরো তোমার ঢাকা জোন। তো ঢাকা জোনের জন্য একটা ডেডিকেটেড পাওয়ার স্টেশন আছে, ও শুধুমাত্র ঢাকা জোনকে সাপ্লাই দিবে। আবার ধরো রাজশাহী একটা জোন আছে, তো সেটার জন্য ধরো তোমার ডেডিকেটেড একটা পাওয়ার স্টেশন আছে, সে শুধুমাত্র রাজশাহী জোনকে ফিট করবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন। এখন এই ঢাকা জোনের পাওয়ার স্টেশনের সাথে রাজশাহী জোনের পাওয়ার স্টেশনের কোনো সম্পর্ক নাই, দে আর কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম ইচ আদার। এটাকে আমরা ডিস্ট্রিবিউটেড গ্রিড সিস্টেম বলি, দ্যাট মিনস দে আর আইসোলেটেড ফ্রম ইচ আদার। এখন ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম হচ্ছে যে আমরা পার্টিকুলার কোনো একটা জোনকে ডিরেক্টলি আমরা পাওয়ার স্টেশন থেকে ফিট করব না, তার পরিবর্তে আমরা যেটা ফিট করব, যে ধরো আমার একটা ন্যাশনাল গ্রিড আছে, এই ন্যাশনাল গ্রিডের সাথে ধরো আমার ঢাকা জোন কানেক্টেড আছে, এখানে ধরো আমার রাজশাহী জোন কানেক্টেড আছে, ওকে, এগুলো কানেক্টেড আছে, তারা এভাবে কানেক্টেড, গ্রিডের সঙ্গে কানেক্টেড। এখন এই গ্রিডে বিভিন্ন জায়গা থেকে তোমার পাওয়ার স্টেশন আসতে পারে। ধরো তোমার একটা পাওয়ার স্টেশন দিনাজপুর আছে, সেই গ্রিডে কানেক্টেড। একটা পাওয়ার স্টেশন হয়তো তোমার বড়পুকুরে ধরো চিটাগাঙে আছে, সে এখানে কানেক্টেড। এভাবে বিভিন্ন পাওয়ার স্টেশনে এগুলো কানেকশন হইতে পারে, ওকে। তার মানে ব্যাপার যেটা আসছে, ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমে নর্মালি পাওয়ার স্টেশন গুলা তার পাওয়ারটাকে তোমার ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করে, ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করার পরে তারপরে সে আসলে তোমার ন্যাশনাল গ্রিড থেকে তোমার কনজিউমাররা, বিভিন্ন জোনের কনজিউমার বা বিভিন্ন অ্যাসপেক্টের কনজিউমার, তারা পাওয়ার সেখানে ক্যারি করে বা পাওয়ারটা গ্রহণ করে আর কি। তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ধরো কোনো কারণে এই ঢাকা জোন, যেমন ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেমের কথা যদি আসি, ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেমের বড় একটা অসুবিধা হচ্ছে যে ধরো কোনো কারণে তোমার এই পাওয়ার স্টেশনটার ইউনিট গুলা যদি মেইনটেনেন্সের জন্য অফ করতে হয়, তাহলে কিন্তু তোমার ঢাকা জোনটা পাওয়ারলেস হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তোমার মেইনটেনেন্স এখানে কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা জোনে তুমি কোনো পাওয়ার দিতে পারতেছো না। তো তুমি যদি ইন টার্মস অফ সিস্টেম রিলায়েবিলিটির কথা চিন্তা করো, তাহলে কিন্তু এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমের রিলায়েবিলিটি কিন্তু কম। কারণ এই পাওয়ার স্টেশনে যে কোনো অসুবিধা হওয়া মাত্র ঢাকা জোনের কাস্টমাররা আর কোনো ব্যাকআপ পাওয়ার পাচ্ছে না। বাট এখানে ইন্টারকানেক্টেড সিস্টেমে একটা ফ্যাক্ট হচ্ছে যে ইন্টারকানেক্টেড সিস্টেমে দেখবো যে বিভিন্ন এরিয়াতে পাওয়ার স্টেশন গুলা তারা ন্যাশনাল গ্রিডের সাথে প্যারালাল অপারেশনে চলে যায়। তো প্যারালাল অপারেশনে গেলে যেটা সুবিধা হয়, যে ধরো এই পাওয়ার স্টেশনটা কোনো কারণে আইসোলেট হয়ে গেছে, সেটা ফল্টি হোক বা মেইনটেনেন্স হোক, যেটাই হোক, বাট স্টিল সাম আদার পাওয়ার স্টেশন আর স্টিল ক্যারিং সাম পাওয়ার টু দ্য গ্রিড। তার মানে তোমার জোনগুলা কিন্তু একেবারে পাওয়ারলেস অবস্থায় নাই, এই জোনগুলার কিছু পরিমাণ কাস্টমার কিন্তু স্টিল পাওয়ার তোমার পাচ্ছে। কতটুকু পাচ্ছে, ইট উইল ডিপেন্ড যে এই দুটা পাওয়ার স্টেশনটা আসলে কতটুকু পাওয়ার গ্রিডে দিতে পারতেছে। হয়তো 100% নাও দিতে পারে, হয়তো 70% বা 80% কনজিউমাররা এখানে পাওয়ার পাচ্ছে, বাট স্টিল ইট ইজ বেটার দ্যান দ্য ডিস্ট্রিবিউটেড গ্রিড সিস্টেম। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে তোমার নাম্বার অফ পাওয়ার স্টেশন গুলা তার আসলে প্যারালাল অপারেশনে থাকে। তো প্যারালাল অপারেশনে যখন তুমি গ্রিডের সঙ্গে কানেক্ট করবা, তখন অবভিয়াসলি তোমাকে কিছু সার্টেন রুলস ফলো করতে হবে, যেগুলো তোমরা মেশিন কোর্সে পড়ে আসছো আর কি। যেমন তোমার ভোল্টেজ সেম হইতে হবে, ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে, ফেজ সিকোয়েন্স সেম হইতে হবে। এখন তুমি ধরো তিনটা পাওয়ার স্টেশন, একটা ধরো তোমার 11 কেবি পাওয়ার জেনারেট করে, একটা ধরো তোমার 20 কেবি পাওয়ার জেনারেট করে বা তার জেনারেটেড ভোল্টেজ রেটিংটা এরকম, একটা ধরো 15 কেবি জেনারেট করে। তো এই তিনটা ডিফারেন্ট রেটিং এর পাওয়ার স্টেশনকে যখনই তুমি ন্যাশনাল গ্রিডে কানেক্ট করবা একসঙ্গে, তখনই দেখবা যে এখানে বড় ধরনের একটা ফল্ট তৈরি হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? এবং তখন যেটা প্রবলেম হবে যে তোমার ইন্টারকানেক্টেড এই গ্রিডটা বা ন্যাশনাল গ্রিডটাই আইসোলেট হয়ে যাবে পুরা পাওয়ার স্টেশন গুলোর সাথে। এবং এটার কারণটা কি হলো? এটার কারণটা হলো যে তুমি এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারালাল অপারেশনের জন্য যে পাওয়ার স্টেশন গুলো সিলেক্ট করছো, তাদের রেটিং গুলো ডিফারেন্ট। এটা করা যাবে না, তোমাকে এনশিওর করতে হবে যে প্যারালাল অপারেশনের
তুমি একটু সুবিধা পাচ্ছ, সুবিধা হচ্ছে যে তোমার সিস্টেমের রিলায়েবিলিটি বেটার হচ্ছে, বাট একটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে তোমাকে মেক শিওর করতে হবে যে এইগুলা প্রপারলি সিনক্রোনাইজড অবস্থায় আছে, প্রপারলি তারা একই রকম নেচার করতেছে। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি প্যারালাল অপারেশনে যেতে পারবা, এটা যদি না করতে পারো তাহলে তুমি প্যারালাল অপারেশনে যেতে পারবা না। এখন এই যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার স্টেশন, তারা আসলে প্রপারলি সিনক্রোনাইজড অবস্থায় আছে কিনা এটা তো তোমার চেক করতে হবে, তাই না? এটা তোমাকে চেক করে যদি এই তিনটেই প্যারালাল অপারেশন মানে সিনক্রোনাইজড অবস্থায় থাকে, দেন দে উইল বি কানেক্টেড টু দ্য গ্রিড সিস্টেম, না হলে তারা করবে না। এই কাজটা আসলে কি করবে? এই কাজটা তো তুমি ম্যানুয়ালি করতে পারবে না, এটা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এটা ম্যানুয়ালি করতে পারবে না। সো এটার জন্য তোমার এখানে কিছু রিলে লাগবে, কিছু সার্কিট ব্রেকার লাগবে, এখানে কিছু রিলে লাগবে, এখানে কিছু সার্কিট ব্রেকার লাগবে। যখনই তুমি একটা পাওয়ার স্টেশনকে গ্রিডের সঙ্গে কানেক্ট করবা তখনই দেখবা যে এটা একটা সিনক্রোনাইজড রিলে, একটা সিনক্রোনাইজড সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যাচ্ছে। ও তখন চেক করবে যে তোমার ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের সঙ্গে সরি ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের সাথে কানেক্ট হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন যেগুলো আছে সেগুলো এই পাওয়ার স্টেশনটা ফুলফিল করতেছে কিনা। যদি ফুলফিল করে তাহলে এটা কানেক্ট হতে দিবে, যদি ফুলফিল না করে তাহলে সে কানেক্ট হতে দিবে না। এটাতে যেটা সুবিধা হলো যে তোমার এই যে সিনক্রোনাইজেশনের জন্য যে প্রবলেমটা সেটা তোমার অ্যারাইজ করতেছে না, প্লাস পাশাপাশি তুমি প্যারালাল অপারেশনটা সাকসেসফুলি চালাইতে পারতেছো এবং সেটার জন্য তোমার সিস্টেমের রিলায়েবিলিটিটা এনহ্যান্স হচ্ছে বা বেশি হচ্ছে। তো এই কথাই এখানে তোমাদেরকে বলা আছে যে ইট এনহ্যান্স অ্যাবিলিটি বাই অ্যালাউইং মোর দ্যান ওয়ান সোর্স টু ফিড এ লোড। মানে আই মিন প্যারালাল অপারেশনের মাধ্যমে তুমি এটা করতে পারবা, বাট এই প্যারালাল অপারেশনের জন্য তোমাকে এসেনশিয়ালি তোমার সুইচ গিয়ার বা তোমার প্রোটেক্টিভ ডিভাইসের হেল্প নিতে হবে, যে প্রোটেক্টিভ ডিভাইস গুলো আসলে আইডেন্টিফাই করবে whether multiple sources are ready to serve the load or not, or ready to go for the parallel operation or not, as simple as it is. কথা কি ক্লিয়ার? এটা তুমি সুইচ গিয়ার এন্ড প্রোটেক্টিভ ডিভাইস ছাড়া এটা তুমি কোনোভাবেই ম্যানুয়ালি করতে পারবা না। ঠিক আছে কথা? জি স্যার। এই পয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। বাকিরা একটু রেসপন্ড করো, তোমরা কি এটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আগাবো? জি স্যার। তোমরা কি বুঝছো, এই কথাটা বুঝছো? জি স্যার। তোমরা মনে হয় ঘুমাও বেশিরভাগ, ঘুমাও, সমস্যা নেই। তো নেক্সট পয়েন্ট হচ্ছে যে একটা ভালো সুইচ গিয়ার ডিভাইসের আসলে এসেনশিয়াল কি কি ফিচার থাকে। প্রথম ফিচারটাকে আমরা বলতেছি রিলায়েবল অপারেশন। অবশ্যই তোমার রিলায়েবল হইতে হবে। রিলায়েবল বলতে আসলে বোঝানো হচ্ছে যে ও আসলে তোমার সিস্টেমে নর্মাল এবং অ্যাবনর্মাল সিচুয়েশনটা এটা ডিটেক্ট করার ক্ষমতা থাকতে হবে। যদি না থাকে তাহলে তো অবভিয়াসলি সেটাকে রিলায়েবল তোমরা বলা যাবে না। যেমন একটা সার্কিট ব্রেকারকে তুমি বা একটা ধরো তোমার রিলে, এই রিলেটাকে তুমি ডিটেক্ট করছো যে কারেন্ট বেশি আসলে ও তোমার হচ্ছে যে সার্কিট ব্রেকারকে ইনস্ট্রাকশন দিবে। এখন এই রিলের তো এতটুকু রিলায়েবিলিটি থাকতে হবে যে ও আসলে ডিটেক্ট করতে পারে, তাই না? ও যদি ডিটেক্ট না করতে পারে তাহলে তো আলটিমেটলি ওটাকে রিলায়েবল রিলে বলা যাবে না, যাবে কি? সেই জন্য রিলায়েবল অপারেশন হইতে হবে। ডিসক্রিমিনেশন অ্যাবিলিটি, সেকেন্ড পয়েন্ট। ডিসক্রিমিনেশন অ্যাবিলিটি বলতে আসলে যেটা বোঝানো হয় যে ফল্টি সেকশন আর হেলদি সেকশনটার মধ্যে আসলে আইসোলেশন করার ক্ষমতা থাকবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল তোমাদের যদি দিই, ধরো এই যে তোমার গ্রিড আছে, ওকে? তো এই গ্রিডে ধরো তোমার একটা ওয়ান লাইন ডায়াগ্রাম দেখো, এটা ধরো তোমার একটা গ্রিড আছে। সো এই গ্রিডে ধরো তোমার এখানে একটা জোন আছে, বা ধরো এখানে একটা জোন আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জোন আছে আর কি। এখন ধরো তোমার এই যে তিনটা জোন পাইছো, এই জোনে ফল্ট হয়েছে। তো নর্মাল হিসাব তোমার কি হওয়া উচিত যে স্যার এই জোনে ফল্ট হয়েছে, তাহলে আমি এই জোনটাকে আইসোলেট করে রাখি। বাকি জোনগুলোতে কোনো ফল্ট হয় না, তাহলে বাকি জোনের কাস্টমারকে আসলে তোমার পাওয়ার সাপ্লাই দিতে হবে। কথা কি বুঝছো? তো তার মানে পাওয়ার স্ট্রিম প্রোটেকশনকে আমরা এমন ভাবে ডিজাইন করি যে তোমার হচ্ছে যে ফল্টি সেকশন গুলা যেগুলো আছে সেগুলোকে তুমি আইসোলেট করে দাও পাওয়ার সিস্টেম থেকে, কোনো সমস্যা নাই। বাট রিমেইনিং হেলদি সেকশন যেগুলো আছে সেখানে তোমার আসলে পাওয়ারটা ক্যারি করতে হবে, পাওয়ার দিতে হবে। আদারওয়াইজ তোমার সিস্টেমের সার্ভিস কন্টিনিউটি যেটা আমরা বলি, দ্যাট উইল বি পুয়ার। সার্ভিস কন্টিনিউটি বলতে আসলে বোঝানো হয় যে তুমি কত
বেশিক্ষণ আসলে বা কত বেশি সময় ধরে আসলে তুমি তাকে পাওয়ারটা দিতে পারতেছো। এখন তোমার ফল্ট হলো এই জায়গায়, যেমন ধরো তোমার ফল্ট হলো এই জায়গায়, বাট তোমার এইখানকার প্রোটেক্টিভ ডিভাইস গুলা কাজ করে এই জোনকে আইসোলেট করে দিচ্ছে। তাহলে এটার কি ডিসক্রিমিনেশন অ্যাবিলিটি ভালো হলো? এটা কি ভালো সুইচ গিয়ার আমি বলতে পারবো? এটা কিন্তু বলতে পারবো না। আসলে আমার দরকার ছিল এই জায়গাটুকু আইসোলেট করা, আমার দরকার ছিল এই জায়গাটুকু আইসোলেট করা, বাট ও একটা ফল্টি সেকশনকে আইসোলেট না করে ও একটা হেলদি সেকশনকে আইসোলেট করছে। তার মানে ইভেন্চুয়ালি এই যে প্রোটেক্টিভ ডিভাইস গুলো এখানে তুমি যেগুলো ইউজ করছো সেগুলোর আসলে ডিসক্রিমিনেশন অ্যাবিলিটিটা ভালো না। ডিসক্রিমিনেশন অ্যাবিলিটি যদি ভালো হতো তাহলে সে ফল্টি সেকশনকে আইসোলেট করে দিত, আর হেলদি সেকশনে সে কোনো ধরনের ডিস্টারবেন্স করতো না। ক্লিয়ার? জি স্যার। বোঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এটা ছিল ডিসক্রিমিনেশন অ্যাবিলিটি। তারপরে পয়েন্ট হচ্ছে তোমার ফাস্ট অপারেশন। অবভিয়াসলি সুইচ গিয়ারের পাওয়ার সিস্টেমের সুইচ গিয়ার বা প্রোটেক্টিভ ডিভাইস গুলোর অপারেশনটা তোমাকে ফাস্ট করতে হবে, কারণ তুমি যত বেশি সময় স্পেন্ড করবা তত বেশি সময় ধরে ফল্ট কারেন্ট ফ্লো করবে এবং তোমার সিস্টেমটা তত বেশি ভালনারেবল হয়ে যাবে। আই মিন ফল্ট হওয়ার পর পর যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আসলে আজকে ফল্টি সেকশনটাকে আইসোলেট করতে হবে। ওকে, তুমি যত দেরি করবা তত তোমার সিস্টেমটা আই মিন তোমার অ্যাপ্লায়েন্সেস গুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকবে, সেটা এখানে বলা আছে। দেন প্রভিশন ফর ম্যানুয়াল কন্ট্রোল। শুধুমাত্র সুইচ গিয়ারটা অটোমেটিক কন্ট্রোল রাখলেই হবে না, এই সুইচ গিয়ারের মধ্যে তোমার একটা ম্যানুয়াল কন্ট্রোলও প্রভিশন রাখতে পারে। কারণ অটোমেটিক কন্ট্রোলের একটা অসুবিধা হচ্ছে যে অনেক সময় তুমি দেখবা যে লাইফ সাইকেল পার হয়ে যাওয়ার পরে একটা সুইচ গিয়ার হয়তো যখন ডিজায়ার্ড কাজ করার কথা তখন হচ্ছে সে কাজ করতেছে না, তো তখন অটোমেটিক যখন কাজ করবে না তখন দেখা যাচ্ছে যে তোমার ম্যানুয়াল প্রভিশন রাখতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরো এখানে একটা সার্কিট ব্রেকার আছে। ওকে, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এখানে একটা সিস্টেম একটা লোড আছে ফর এক্সাম্পল। তো ধরো এখানে ফল্ট হয়েছে, এখানে ফল্ট হওয়ার পরে এই সার্কিট ব্রেকারটা আসলে ট্রিপ হওয়ার কথা, বাট এটা আসলে তুমি অনেকদিন ধরে ইউজ করতেছো, ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে এটার মেকানিজম কিছুটা উইক হয়ে গেছে। তো যেটার কারণে বা কোনো একটা ইন্টারনাল প্রবলেমের কারণে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করতেছে না বা অটোমেটিক অফ হচ্ছে না। তো তখন দেখা যাচ্ছে যে তুমি যদি এখানে ম্যানুয়াল এটাকে অফ করার প্রভিশনটা না রাখো, তো সেক্ষেত্রে তো আসলে তুমি কোনোভাবে এটাকে আইসোলেট করতে পারতেছো না এবং ফল্ট কারেন্ট কন্টিনিউ ফ্লো করা স্টার্ট হতেই থাকবে এবং ইভেন্চুয়ালি এই সিস্টেমে যতগুলো অ্যাপ্লায়েন্সেস আছে সবগুলো অ্যাপ্লায়েন্সেস নষ্ট হয়ে যাওয়ার একটা হিউজ সম্ভাবনা আছে। তো এই জন্য অটোমেটিক প্রভিশনের পাশাপাশি তোমার ম্যানুয়াল প্রভিশন রাখতে হবে, যে ইনকেস যদি কোনো কারণে সুইচ গিয়ার ডিভাইস গুলার অটোমেটিক মেকানিজমটা যদি আসলে কোনো কারণে ফেল হয় তাহলে যেন ম্যানুয়ালি সেটাকে ট্রিপ করে সেটাকে যেন টেক কেয়ার করা যায়। সো সেই প্রভিশনটাও তোমার একটা ভালো সুইচ গিয়ার ডিভাইসে থাকতে হবে। সো সেটা এখানে বলছি। ঠিক আছে, এটা ছিল 4 নাম্বার পয়েন্ট। এখন দেখো তোমাদের এই পয়েন্ট পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। তোমাদের আপ টু এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। জি না না স্যার। স্যার। না স্যার। কনফার্ম? জি স্যার। জি স্যার। ঠিক আছে। সুইচ গিয়ার আসলে সুইচ গিয়ারের বিভিন্ন কম্পোনেন্ট গুলাকে আসলে তোমার দুই ধরনের কম্পোনেন্ট আসলে ডিভাইডেড করা হয়। একটাকে আমরা পাওয়ার কন্ডাক্টিং এলিমেন্ট বলি, মানে যেগুলো আসলে সার্কিটকে মেক করে বা ব্রেক করে বা ধরো ওপেন করে বা ক্লোজ করে এরকম হিসাব। যেমন ধরো তোমার আহ, আমি তোমাদেরকে দেখাবো, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এখানে ধরো তোমার একটা লোড আছে। ঠিক? তো এই সার্কিট ব্রেকারের কাজটা হচ্ছে অনেকটা এরকম যে এটা একটা ওপেন কন্ট্যাক্ট হিসেবে থাকে। যদি কোনো কারণে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন আসে তাহলে এটা ওপেন হয়ে যায়, আর অ্যাবনর্মাল সিচুয়েশনটা যখন তুমি রিজলভ করে ফেলো বা ফল্ট যেটা হয় সেটাকে যখন ক্লিয়ার করে ফেলো তখন এটাকে ক্লোজ করে আবার পাওয়ার দিতে হবে। তো এটাকে আসলে আমরা পাওয়ার কন্ডাক্টিং এলিমেন্ট বলতেছি, যেটা আসলে তোমার ওপেন হবে বা ক্লোজ হবে বা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এটা একটা একটা সিস্টেমকে ওপেন সার্কিট করবে বা ক্লোজ করবে
যখন তোমার পাওয়ার ক্যারি করা দরকার হবে তখন ইট উইল বি ক্লোজড, আর যখন অ্যাবনর্মাল সিচুয়েশন আসবে তখন এটা ওপেন করবে। তো সেটাকে আমরা আসলে পাওয়ার কন্ডাক্টিং কম্পোনেন্ট বলতেছি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন সুইচেস থাকতে পারে, সার্কিট ব্রেকার থাকতে পারে, ফিউজ থাকতে পারে, লাইটিং অ্যারেস্টার থাকতে পারে। আর আরেক ধরনের কম্পোনেন্ট আছে যেগুলোকে আসলে কন্ট্রোল কম্পোনেন্ট বলতেছি। কন্ট্রোল কম্পোনেন্ট মানে হচ্ছে যে এখানে তোমার যে রিলে থাকবে, এই রিলে গুলাকে আবার আবার তোমার ইনফরমেশন ক্যারি করতে হবে, যে ফল্ট আছে না নাই। এই ইনফরমেশন গুলো নর্মালি দেখা যাচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের সিটি বা পিটি থেকে করা হয়, প্রোটেক্টিভ রিলে থাকে। তো মোট কথা এই সার্কিট ব্রেকার কে আসলে অন অফ করার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগবে বা পাওয়ার কন্ডাক্টিং এলিমেন্ট গুলাকে তোমার অপারেট করার জন্য যে প্রোটেক্টিভ ডিভাইস গুলো ইউজ করা হয়, রিলে, সিটি, পিটি, বা ইন সাম কেসে সাম কন্ট্রোলিং সফটওয়্যার, তো সেগুলাকে যেমন স্ক্যাডা একটা সফটওয়্যার আছে, সেগুলাকে আসলে তখন আমরা কন্ট্রোল সিস্টেম কম্পোনেন্ট হিসেবে নাম দিই আর কি। So, এই দুই ধরনের কম্পোনেন্টকে ক্লাসিফাই করা যায়, একটা পাওয়ার কন্ডাক্টিং এলিমেন্ট আর এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল সিস্টেম এলিমেন্ট। পাওয়ার কন্ডাক্টিং এলিমেন্ট নরমালি তোমার সিস্টেমকে আসলে ইদার ওপেন করবে অথবা ক্লোজ করবে, আর পাওয়ার আর কন্ট্রোল সিস্টেম কম্পোনেন্ট গুলো আসলে নরমালি পাওয়ার কন্ডাক্টিং এলিমেন্ট গুলা সেটা যে কাজ করবে, কার ডিসিশনের উপর বেস করে কাজ করবে বা কে তাকে অপারেট করবে, সেগুলো আসলে তোমার কন্ট্রোল সিস্টেমের মধ্যে পড়ে, যেমন রিলে, সার্কিট ব্রেকার, রিলে, রিলে, তারপরে সিটি, পিটি, এগুলো। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। সো আমরা ধীরে ধীরে এগুলো দেখবো। আপাতত তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে দেন তোমরা কোশ্চেন করতে পারো, আই উইল অ্যান্সার। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। বুঝছো? জি স্যার। জি বোঝা স্যার। বোঝা যায়? জি স্যার, বলা যায়। ওকে।